ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে কি কি এই যুদ্ধের মধ্য থেকে আশঙ্কা আমাদের আসতে পারে? 2-3 দিনের মধ্যে আমরা রান্নার গ্যাস পাবো না। রান্নার গ্যাস পাবার বিষয়টি কিন্তু একটু পেচোচ্ছে। এই যুদ্ধ যদি ইতিমধ্যে ষষ্ঠ দিন আজকে, আরো 5-7 দিন চলে, ধরে রেখে দিন, নিশ্চিত করে নিন রান্নার গ্যাসের একটা বিপুল শূন্যতা তৈরি হবে। তেলের একটা সংকট হয়ে যাচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে বন্ধ করে দেওয়াতে এটা আরো ভয়াবহ হয়েছে, আগামী দিনে আরো ভয়াবহ হবে। ব্যারেল অনুযায়ী যদি $1 রেট বেড়ে যায়, বোধহয় 16,000 কোটি টাকা করে খরচা বেড়ে যাবে। সেক্ষেত্রে তো জিনিসের দামও তো অনেক বাড়বে, মানে পেট্রোলিয়ামের গ্যাসের দাম বা পেট্রোলের দাম তো অনেক বেড়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি পরমাশিস ঘোষ রায়, এবং আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হচ্ছে কলকাতার বিশিষ্ট সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। শীর্ষেন্দুদা, আপনাকে নমস্কার। নমস্কার। আজকের আলোচনার বিষয় যে আমি শুরুতেই যেভাবে বলি যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। কবি সুকান্ত ভট্টাচার্য এই কবিতা লিখেছেন। এই কবিতার প্রাসঙ্গিকতা, বাস্তবিক প্রেক্ষাপট এখন কি আমরা দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দিচ্ছি? শীর্ষেন্দুদা, কি হতে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের ওপর যে আঘাত আনছে, ইরান যে আঘাত আনছে, হরমুজ প্রণালীতে যে তেল তোলা নিষেধ হয়ে যাচ্ছে, গোটা বিশ্ব বোধহয় আক্রান্ত হচ্ছে। করোনার পরবর্তী পর থেকে কিন্তু আমরা দেখছি গোটা বিশ্বে ক্রমান্বয়ে আমাদের জীবন বিঘ্নিত হচ্ছে। কারো হুমকিতে, কারো রোষানলে, কেউ দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে হচ্ছেটা কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমেই যেটা বলার যে করোনা পরবর্তী সময়ে কিছু না কিছু একটা স্বার্থ সংঘাত বারবার ধরে চলে আসছে, এবং যদি আমরা আমেরিকা থেকে শুরু করি, যেটা এই বিশ্বে প্রথম, আমেরিকার যখন ক্ষমতায় এসছেন রিপাবলিকানরা, তখন কিন্তু এই ক্ষমতা দখলের একটা অদ্ভুত রাজনীতি আমরা লক্ষ্য করেছি। জর্জ ডাব্লিউ বুশের দেখেছি, জুনিয়র বুশ দেখেছি, এখন ট্রাম্প দেখছি। এই ক্ষমতা দখল, ওখানে যদি আমেরিকার ক্ষমতা দখল থাকে, এদিকে পাকিস্তানের একটা ক্ষমতা দখল, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ অতি সম্প্রতি হয়ে গেছে, ওদিকে ক্ষমতা দখলের একটা পরিবর্তনের হাওয়া দেখেছি আমরা সিরিয়া, লেবানন, ইসরায়েলের ওই দিকটা, বাংলাদেশে অস্থিরতা, মানে গোটা বিশ্বময় একটা, কোথাও যেন আপনি যেটা শুরু করেছিলেন সুকান্তর কবিতা দিয়ে, ঠিক সেই গোটা বিশ্বময় আবার সেই একটা অস্থির পরিবেশ যেন হয়ে রয়েছে। এবং আপনি আপনার কবিতার মধ্যেই, আপনার সুকান্তর কবিতার মধ্যেই যে ছিল শিশুর বাসযোগ্য করে যাব কিনা, অতি সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, বাস্তব ছবি। ইরানের একটি স্কুলে মার্কিন এবং ইসরায়েলের ড্রোন হামলা, মিসাইল হামলায় প্রায় 150-র বেশি শিশু মারা গিয়েছে। নিষ্পাপ শিশু স্কুলের ওপরে পড়েছে, একটা গণকবর খুলে তাদের সমাধিস্থ করা হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য বোধহয় আজকের 2026 সালে দাঁড়িয়ে দেখাটা আমাদের কাম্য ছিল না। এই পৃথিবী বোধহয় আপনারা চাইনি, এই পৃথিবীর দিকে আমরা জানি না কেন এগিয়ে গেলাম। আমরা কি এই সভ্যতা দেখতে চেয়েছি? আমরা কি এই উন্নয়ন দেখতে চেয়েছি? এই ডেভেলপমেন্ট, এই প্রযুক্তি দেখতে চেয়েছি? নিশ্চয়ই আমরা এটা চাইনি। আমরা চাইনি বলেই হয়তো বিভিন্ন সংঘ তৈরি, রাষ্ট্রসংঘের মতো বিভিন্ন সংঘ তৈরি হয়েছে। অতীতেও আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন আন্তর্জাতিক সংঘ তৈরি হয়েছে যারা শান্তির বাণী শুনিয়েছিলেন, কিন্তু সেই শান্তির ললিত বাণী কোথাও গেল গিয়ে আর শান্তি থাকছে না। কোটানকোট ক্ষমতা দখল, ক্ষমতা জাহির করার একটা লোভ বোধহয় সবকিছুকে গ্রাস করে নিচ্ছে গোটা বিশ্বময়। আচ্ছা শীর্ষেন্দুদা, এখানে যেহেতু আমরা প্রথম কলকাতা, মূলত আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলি, আমরা দুদেশের উন্নয়নের কথা বলি। এই যে যুদ্ধ হচ্ছে, সবাই একটা পক্ষ, কেউ কাউকে হুমকি দিচ্ছে, কেউ বিষয়টা ঠিক হচ্ছে না বলছে, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কি কি এই যুদ্ধের মধ্য থেকে আশঙ্কা আমাদের আসতে পারে, কি মনে করেন সেটা? দেখুন, এই যে কিভাবে এফেক্ট হতে পারে বা বাংলাদেশ কিভাবে এফেক্ট হতে পারে? দেখুন, এই যে যুদ্ধ যখন শুরু হয়েছে, ভারত এবং খুব আশ্চর্যজনকভাবে বাংলাদেশও একই রকম ভাবে একটা অস্থির পরিস্থিতির মধ্যে, অস্থির কূটনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে। কাকে সমর্থন করবে? আমি ভারতের দিক থেকে শুরু করি। নয়াদিল্লির অবস্থান খুবই দোলাচলে। নয়াদিল্লির কিন্তু ইসরায়েলকে সমর্থন করছে না, এক কথা একেবারে বলেনি। ট্রাম্পের বিরোধিতা করছে না, একবারও বলেনি।
আবার ইরানের পক্ষে গিয়েছে এমন কথাও কিন্তু বলেনি। অর্থাৎ নয়াদিল্লিতে আজকে ষষ্ঠ দিন, এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি কোন পক্ষে থাকা উচিত, কোন পক্ষে থাকলে তার লাভ হবে বা বিশ্ব শান্তির হবে। এর বেশ কয়েকটা কারণ রয়েছে। দেখুন, ইরান দেশটি মূলত তেলের ওপর ভেসে রয়েছে। প্রায় 90% তেল বা 95% আর্থিক যে সংযোগ ইরানের তেলের জন্য। ইরানের তেল থেকে গোটা বিশ্ব লাভবান হয়। এই তেল হরমুজ প্রণালী বলে একটি প্রণালী দিয়ে, যার বিস্তৃতি প্রায় 40 কিলোমিটারের মতন, এরকম একটা জায়গা দিয়ে যাতায়াত করে। এই যে হরমুজ প্রণালীর উপর দিয়ে যাচ্ছে, তেল আসছে, গোটা বিশ্বে যাচ্ছে, এই তেল আমদানি রপ্তানির ওপর গোটা বিশ্বর একটা অর্থনীতি ভারসাম্য রয়েছে। একই রকম ভাবে ভারতেরও রয়েছে। এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তেল আঘাতপ্রাপ্ত হলে আমাদের সাধারণ মানুষের পেটে আঘাত লাগবে। একদম সোজাসুজি যদি চলে আসি, ভারতের যে টলমলে অবস্থা, তার সব থেকে বড় উদাহরণ বোধহয় গতকাল ঘটেছে, মানে বুধবার ঘটেছে। ভারতের একটি নৌবহরের প্রতি বছরই কম বেশি হয়ে থাকে। বিভিন্ন দেশের নৌবাহিনী থেকে আসেন, একটা প্রদর্শনী হন, যেখানে দেখেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। সেই প্রদর্শনী থেকে ফিরে যাওয়ার সময় একটি ইরানের জাহাজের ওপরে ডুবোজাহাজ দিয়ে হামলা চালায় আমেরিকা, যাদের কেউ সামরিক বাহিনীর সদস্য ছিলেন না, যাদের কারোর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। সেক্ষেত্রে সেখানে হামলা হয় এবং প্রায় শতাধিক বা তারও বেশি মানুষ মারা গিয়েছেন যতদূর আশঙ্কা করা হচ্ছে। এত বড় হামলা, যেখানে ভারতের মতন দেশে এনারা এসছিলেন, ভারত মহাসাগর দিয়ে আসছিল, সেইখানে হামলা চালানোর পরও নয়াদিল্লি কোনো প্রতিবাদ, কোনো বিবৃতি দিতে পারেনি। 24 ঘন্টা কেটে গিয়েছে। না, অর্থাৎ এই নীরবতাটা কেন? একদিকে, এই নীরবতাটা কেন? নীরবতা একটা সম্মতির লক্ষণ নয় কি? মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে এটা সমর্থন করছে বলবো? না দেখুন, এটা সমর্থন বলার থেকেও আরো বোধহয় বলা ভালো যে ভারতের কূটনীতি, নরেন্দ্র মোদীর বিশ্বগুরু বা রাষ্ট্রগুরুর যে একটা ভাবমূর্তি, এটা কোথাও গিয়ে না এটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং সাধারণ মানুষ যে ব্যাহত হচ্ছেন, বিব্রত হচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, বিভিন্ন দেশে তারা আটকে রয়েছেন, তারপরেও নরেন্দ্র মোদী সরকারের কূটনৈতিক অবস্থান যেন কোথাও গিয়ে ঠিক টলমল করছে এবং দেখাতে পারছে না তারা কি নীতি নিতে চলেছে বা তাহলে তো আমরা কি বলতে নীতি পারি যে নিতে পারে। এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং গতকালও যে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, এরা প্রশ্ন তুলেছেন যে ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্টটা কি। এই যে মানে ধ্বংসলীলা চলছে, সেই জায়গাতে ভারত এখনো তার নিজস্ব স্ট্যান্ড পয়েন্টটা উল্লেখ করতে পারছে না। এটা তো ভারতের কাছে, গোটা বিশ্বের কাছে যে ভারতের অবস্থানটা একটা কি একটু সদর্থক বলে মনে হয় আপনার? অবশ্যই ভারত, দেখুন, এর আগেও যখন আমরা যদি আপনার আগের প্রশ্নতেই ছিল বাংলাদেশের বিষয়, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ভারতের সেই একটা নয়াদিল্লি টলবলের অবস্থান আমরা লক্ষ্য করেছি। কোনো বিষয়ে কোনো মন্তব্য নেই, চুপ করে রয়েছে। এদিকে তারা নাকি রাষ্ট্রগুরুর ভূমিকা নেবে। এই টলবলে বিষয়টাও কিন্তু সেই ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রেও রয়েছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু যদি আমরা বাংলাদেশের প্রসঙ্গে আসি, বাংলাদেশ ভারতের প্রতিবেশী। ভারত হস্তক্ষেপ করতে পারতো কি পারতো না, কূটনৈতিক বিষয় রয়েছে। একই রকম ভাবে ইরান যুদ্ধে বা ইসরায়েল ইরান আমেরিকার এই যুদ্ধের মধ্যে ভারতের বিবিধ স্বার্থ জড়িত রয়েছে। তার মূলত স্বার্থ হচ্ছে বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে, বিভিন্ন ইসলামিক দেশে ভারত থেকে প্রচুর মানুষ ব্যবসা এবং চাকরির জন্য যান। আমরা দেখতে পাচ্ছি গত এই 4-5 দিনের যুদ্ধের জন্য বিপুল বিমান এবং পরিষেবা বন্ধ রয়েছে এবং প্রচুর মানুষ আটকে রয়েছে বিভিন্ন দেশে। সে আরব বলুন, রিয়াদ বলুন, বিভিন্ন জায়গায় আটকে রয়েছে প্রচুর মানুষ। অর্থাৎ ভারতের একটা জনসংখ্যা, একটা বড় অংশ ওই দেশে গিয়ে তারা কর্মসংস্থান করেন। ভারতের এই যে টলবলে অবস্থার এই মানুষগুলো এখনো নিশ্চিত নন তারা কি করবেন। এক, দুই হচ্ছে ভারত যেখান থেকে তেল পেয়ে থাকে, মূলত এখন তারা রাশিয়ার থেকে তেল নিচ্ছে। রাশিয়া ছাড়াও যেখান থেকে তেল এবং গ্যাসের যে সরবরাহ ভারতের জন্য হয়ে থাকে, নয়াদিল্লির জন্য হয়ে থাকে, সেই জায়গায় তার মধ্যে একটা হস্তক্ষেপ রয়েছে ট্রাম্পের। ট্রাম্প ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে শুল্ক বাড়িয়েছেন, শুল্ক বাড়িয়ে হুমকি দিয়েছেন ভারতের, নয়াদিল্লির ওপরে হুমকি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রাশিয়া বা অন্য দেশ থেকে তেলের বাড়াবাড়ি করলে আমরা আরো শুল্ক চাপাবো। এইটা কি ভারত
কিভাবে একে সমর্থন করবে বা ভারত কিভাবে একে মোকাবিলা করবে সেটা এখনো নয়াদিল্লির কাছে স্পষ্ট নয়। এই যে অস্পষ্ট বিদেশ নীতি বারবার ধরে হয়েছে, এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের মতন সাধারণ মানুষের, মধ্যবিত্তের হেসেলে। তার কারণ তেলের যে সংকট, যদিও একটা আজ গতকালও ভারতের তরফ থেকে বলা হয়েছে যে আমাদের যা তেল মজুদ আছে আমরা বেশ কিছুদিন চলতে পারবো, কিন্তু তারপর এখনো জানি না কতদিন যুদ্ধ চলবে, এখনো জানি না। তেল শুধু নয়, তেলের পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু গ্যাস আমদানি রপ্তানির ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। গতকালই আজকেরই কলকাতা নিউজ পেপারে দেখলাম যে ডলারের দাম যেমন বেড়েছে, পাশাপাশি গ্যাসের একটা সংকট দেখা দিতে পারে। তো সেই জায়গাটাতে কি বলবেন, মানে কোন দিকে যাচ্ছে ভারত? তার স্বার্থ চরিতার্থ করার জন্য এতটা নীরব থাকছে, সেটা তো ঠিক কি মানে এতটা যে নীরব থাকছে সেই জায়গা থেকে তো তাহলে যখন বলা হচ্ছে আমাদের মজুত আছে, তাহলে এই যে আমাদের মানে ভারতীয় মিডিয়াগুলো যে বলছে যে একটা সংকটে পড়তে যাচ্ছে, তাহলে কি সেই মুখে বলা আর এই মিডিয়া যেটা বলছে এর মধ্যে যে ফারাকটা আসছে কেন? দেখুন, বলা অনেক কিছু যায়, কিন্তু মজুতেরও একটা তো পরিসীমা আছে। তেল বা গ্যাস মানে বছরের পর বছর ধরে মজুত রাখা যায় না। আমরা কালকের বিভিন্ন তথ্য পরিসংখ্যানেই দেখছি যে ইরানে হামলার কারণে যে কাতার এনার্জি তরল প্রাকৃতিক গ্যাস বা এলএজি উৎপাদন করে থাকে, তারা কিন্তু সম্পূর্ণটা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবারই বিভিন্ন সংস্থার সরবরাহ প্রায় 40% গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে। সরকারের চাহিদা মাফিক কিন্তু গ্যাসের যোগান পাচ্ছে না। বিভিন্ন দেশের যে গ্যাস বুক করার ফলে দেশের বাজারে গ্যাস, মূলত ভারতের বাজারে গ্যাস বুক করার 2-3 দিনের মধ্যে আমরা পেয়ে যেতাম। আমরা বাড়িতেও পেয়েছি, আমরা যা কলকাতায় থাকি, যা একটু মফস্বলে থাকি, 2-3 দিনের মধ্যে গ্যাস পাই। ইতিমধ্যেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে 2-3 দিনের মধ্যে আমরা রান্নার গ্যাস পাবো না। রান্নার গ্যাস পাবার বিষয়টি কিন্তু একটু পেচোচ্ছে। এই যুদ্ধ যদি ইতিমধ্যে 6ষ্ঠ দিন আজকে, আরো 5-7 দিন চলে, ধরে রেখে দিন, নিশ্চিত করে নিন, রান্নার গ্যাসের একটা বিপুল শূন্যতা তৈরি হবে। ডলারের দাম, আমরা যারা মধ্যবিত্ত বাঙালি, ডলারের অতটা হয়তো সরাসরি এফেক্টেড নই, আবারও বলছি এফেক্টেড, কিন্তু সরাসরি নয়। কিন্তু রান্নার গ্যাস, মানে রোজ নিত্যদিন যারা রান্না করে খাই, সেই গ্যাস কিন্তু আমরা যদি এই যুদ্ধ কন্টিনিউ চলে, আরো 5-7 দিন 10 দিন চলে, রান্নার গ্যাস আমরা আস্তে আস্তে পাওয়া বন্ধ হতে কমতে থাকবে। ইতিমধ্যেই গ্যাস সরবরাহ কমছে। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে 5-7 দিনের বেশি গ্যাস তাড়াতাড়ি দেওয়া সম্ভব নাও হতে পারে। বলছে 7 দিনের মজুদ আছে, 7 দিনের পরে এই যুদ্ধ যে আপনার 7 দিনের মধ্যে কমে যাবে এর বা বন্ধ হয়ে যাবে, এরকম কোনো নিশ্চয়তা নেই। এখনো অর্থাৎ পাওয়া যায়নি। একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হচ্ছে, ভয়ঙ্কর ক্রাইসিসের দিকে এগোচ্ছে রান্নার গ্যাস। শুধু রান্নার গ্যাস বলবো না, এখন কিন্তু পরিবহনের একটা বিপুল জায়গায় গ্যাসের মাধ্যমে চলে, সিএনজির মাধ্যমে চলে। এই গ্যাস শুধু রান্না নয়, শুধু হোটেল নয়, বিভিন্ন পরিবহন ব্যবস্থায় গ্যাস ব্যবহার করা হয়। অর্থাৎ এই গ্যাস পরিষেবার ক্ষেত্রে ভারতের বাজারে সব থেকে সর্ববৃহৎ যে গ্যাস আমদানিকারী সংস্থা পেট্রোনেট, তারা কিন্তু ইতিমধ্যেই একটা আশঙ্কা প্রকাশ করে দিয়েছে। দেশের তথ্য বলছে বা 40% গ্যাস আমদানি রপ্তানিতে ব্যাহত হচ্ছে। অর্থাৎ গ্যাস পরিবহন, গ্যাস পরিষেবা ইতিমধ্যেই আঘাতপ্রাপ্ত হতে শুরু করেছে। এটা গেল এক, মধ্যবিত্তের হেসেলে আঘাত পাওয়া শুরু হয়ে গেল। 2, আমরা বারবার বলছিলাম যে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, তেলের একটা সংকট হয়ে যাচ্ছে হরমুজ প্রণালী দিয়ে বন্ধ করে দেওয়াতে। এটা আরো ভয়াবহ হয়েছে, আগামী দিনে আরো ভয়াবহ হবে। এবং যেটা আপনি বলছিলেন ডলারের দাম, শেয়ার বাজার ইতিমধ্যে ভয়ঙ্কর পড়ে গেছে। ডলারের দাম হু হু করে পরিবর্তন হচ্ছে, টাকার দাম পড়ে গিয়েছে, ডলার বেড়ে গেছে। অর্থাৎ এই বিশ্ব বাণিজ্যে ভারতের অর্থনীতি আবার পড়তে শুরু করেছে। আমরা যারা শেয়ার বাজারে একটু আধটু খোঁজ রাখি বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তারা কিন্তু ইতিমধ্যে তাদের মাথায় হাত পড়তে শুরু করেছে। পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে জটিল হচ্ছে। আজকে যুদ্ধের 6ষ্ঠ দিন, পরিস্থিতি মধ্যবিত্তের হেসেল থেকে শুরু করে মধ্যবিত্তের পকেট সব জায়গায় কিন্তু আঘাত করতে শুরু করেছে। ওই যে একটা কথা বলি, পাশের বাড়িতে যুদ্ধ হলে আমাদের আঘাত আসবে, সেই আঘাত আমাদের আসতে শুরু লাগবে। করে দিয়েছে। আরেকটা বিষয়, এবার যেমন টান, যেমন জিনিসের যেমন টান, মানে চাহিদা
অনুযায়ী যখন জিনিসটা আমি কম পাবো, সেই জায়গাটা যেমন তৈরি হচ্ছে। আমি আজকে একটা কলকাতার একটি বাংলা দৈনিকের অনলাইনে দেখছিলাম যে ব্যারেল অনুযায়ী যদি $1 রেট বেড়ে যায়, বোধহয় 16,000 কোটি টাকা করে খরচা বেড়ে যাবে। সেক্ষেত্রে তো জিনিসের দামও তো অনেক বাড়বে, মানে পেট্রোলিয়ামের গ্যাসের দাম বা পেট্রোলের দাম তো অনেক বেড়ে যাবে। তো সেই জায়গাটা থেকে তো আমাদের যে মানে পরিকাঠামোগত ভারত সরকারের যে পরিস্থিতি, সেই জায়গা থেকে তো সেখানেও তো আমাদের মধ্যে পকেটে টান পড়বে। কি বলেন? স্বাভাবিকভাবে তেলের দাম বৃদ্ধি হলে তেলের দাম শুধু বৃদ্ধি মানে কোনো তেলের দামই নয়, তেলের জন্য যাতায়াত আনুষঙ্গিক পরিবহন ব্যবস্থা সবকিছুরই দাম বাড়বে। দাম বৃদ্ধি পাবে, সবকিছুর দাম বাড়বে, ভয়ঙ্কর জায়গায় পৌঁছে চলেছে দাম। তেলের দাম বাড়বে মানে আমরা বারবার দেখেছি অর্থনীতির হিসেব বলে তেলের দাম বৃদ্ধি মানে সরাসরি কিন্তু একদিকে যেমন পরিবহন এবং অন্যান্য জিনিসের অন্যান্য বিষয়ে খরচ বাড়ছে, পরিবহনের খরচ বাড়লে যে জিনিস পরিবহিত হচ্ছে সেই জিনিসের খরচ বাড়ছে। অর্থাৎ মানে প্রতিটা মানে হেসেলের রান্নার গ্যাস শুধু নয়, চাল ডাল নুন তেল প্রতিটি জিনিসের দাম বাড়বে। মানে আমাদের মধ্যবিত্তের কলকাতার বসে মধ্যবিত্ত আঘাতপ্রাপ্ত হবে সুদূর রাশিয়া চীন ইরান যুদ্ধের ফলেও। এর আগেও আমরা 1990 সালে দেখেছি, এখন আবার দেখতে চলেছি যদি এই পরিস্থিতি চলতে থাকে। তাহলে আমরা শুনছিলাম যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের যে প্রবণতা, সেই প্রবণতা যেদিকে এগোচ্ছে থামার তো কোনো চান্স নেই, যা দেখতে পাচ্ছি না। চীন একটা বাধ্যবাধকতার জায়গা থেকে তারা একটা বলেছে যে এটা বন্ধ হওয়া উচিত, রাশিয়াও বলেছে, কিন্তু কে কার পাশে থাকবে সেই লড়াই যেমন চলছে, কিন্তু সরাসরি কিন্তু আমরা এফেক্ট হতে যাচ্ছি সব দিক থেকে, মানে রান্নাঘর থেকে সড়ক পরিবহন সবকিছুতেই। কিন্তু সেই জায়গা থেকেও মানবিক বোধ আমাদের খুন হচ্ছে প্রতিদিন। আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু আমরা কথা বলতে পারছি না, কিন্তু সেই স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যখন কথা বলছি না, তারপরেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা সার্বিকভাবে বিশ্ব নাগরিক হিসেবে আমরা কলকাতার যারা প্রথম কলকাতায় আমরা আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, ভারত এবং বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বই কিন্তু এই যে পশ্চিমে যে ঝঞ্ঝা চলছে সেখান থেকে কিন্তু আমরা কেউ বাদ যাচ্ছি না। সেই জায়গা থেকে আমাদের সকলেরই বোধহয় সরব হওয়া উচিত। এই হানাহানি, এই যুদ্ধ, এই মৃত্যু, এই ভয়াবহতা, এই রোষানল, এই হানাহানি যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই একটু 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 করে বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। তা আমাদের এই আলোচনা কেমন লাগলো? যারা আমাদের প্রথম কলকাতার দর্শক তারা বলবেন, তারা মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমাদের সবসময় প্রেরণা দেয়। আপনাদের ভালো মন্তব্য, যে কোনো মন্তব্যই কিন্তু আমাদের কাছে পাথেয় হবে আমাদের আলোচনার প্রাসঙ্গিক ক্ষেত্রে। শীর্ষেন্দুদা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের আমাদের একটাই কথা যে এই যুদ্ধ হানাহানি অবশ্যই বন্ধ হওয়া উচিত, এবং প্রতিটা দেশের রাষ্ট্রনায়ক, জাতিসংঘ যেখানে অধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট যেটা বলছে, তারা যে যুদ্ধের হানাহানির কথা বারণ করছে, এটাকে থেমে আসতে বলছে, সেই জায়গা থেকে যদি এটাকে গায়ের বশত ক্ষমতা দখল নেওয়ার জন্য, নিজেদের স্বার্থ চরিত করার জন্য যদি এই হানাহানিতে লিপ্ত হয়, তাহলে কিন্তু আমাদের আসন্ন বিপদ আরো সামনে এগিয়ে আসবে। এর জন্য আমাদের সকলের সজোরে কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত, নিজেদের হৃদয় দিয়ে এটা প্রতিবাদ করা উচিত। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আমাদের অনুরোধ থাকবে যে এটাতে সরব হন, ভারতের অবস্থানকে প্রকট করুন। নিজেদের স্বার্থ নিজের দেশ যেমন দেখবো, কিন্তু এই হানাহানি বন্ধের জন্য কিন্তু আপনারা সকলে সরব হন। আজ এ পর্যন্তই। আমি একটু একটু আপনার মাঝে আপনি একটা মিনিট সময় নিচ্ছি, যেটা আপনার কথা রেস্ট টেনে একটু বলতে চাই। যে দেখুন, মানে এই যে এই যে যুদ্ধ শুরু হয়েছে, ইরান যুদ্ধ, ইতিমধ্যেই কিন্তু গোটা ইউরোপ দ্বিধা বিভক্ত কোন দিকে যাবে। তারা ন্যাটো বিভিন্ন দেশ তারা দ্বিধা বিভক্ত। তারা স্পেন, তুরস্ক, নরওয়ে প্রকাশ্যেই কিন্তু আমেরিকা ইসরায়েলের হামলার সমালোচনা করেছে। ফ্রান্স একটা ভারসাম্যের রাজনীতি বা কূটনীতি বজায় রেখেছে। জার্মানি দ্বিধা কাটিয়ে বারবার বলছে তারা আমেরিকাকে সমর্থন করবে। পাকিস্তানের মতন দেশ, তারা এই ইরানে হামলা নিয়ে আমেরিকার সমালোচনা করেছে, কারণ ইসলামিক দেশ রয়েছে। এই যে ন্যাটোর মধ্যেও একটা দ্বিধা বিভক্ত, ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, মাঝে মাঝেই হয়ে থাকে, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ চলছে। অর্থাৎ এই গোটা বিশ্বময় একটা যুদ্ধের পরিস্থিতি রয়েছে। কিন্তু এর মধ্যে যদি আবার এই তেল, এই যেটা আপনি বারবার বলছিলেন, এই তেল এইভাবে চলতে থাকে, এবং যদি কোনোভাবে ইরান চীনকে ছেড়ে রেখেছে হরমুজ প্রণালী দিয়ে, এটা যদি ছেড়ে দিয়ে চলে যায়, এবং কারণ একটাই, চীনের সহায়তা। যদি চীন হস্তক্ষেপ সরাসরি করে দেয়, তাহলে আগামী দিন পরিস্থিতি বোধহয় আরো জটিল হয়ে উঠবে। এখন এই ভয়াবহ থেকে আমাদের তো বেরিয়ে আসতেই হবে যে কোনো মূল্যে।
তো সেই জায়গা থেকে আমরা কতটা আতঙ্কিত, কতটা শঙ্কিত, কতটা আমরা মানবিক থাকতে পারবো, সেটাই কিন্তু এখন গোটা বিশ্বের কাছে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। সকলে যদি সকলের পাশে থাকার বার্তা দিয়ে এই হানাহানি বন্ধে নিজেদেরকে নিয়োজিত করে, সমর্থন দেয়, তাহলে হয়তো আগামীর পৃথিবী শান্ত হবে এবং মানবিক দৃষ্টিভঙ্গি একটা পজিটিভ জায়গায় যাবে। কিন্তু সে আশাটা কত দূর, সেটা এখন স্বপ্ন না আশা, সেটা আমরা ঠিক জানি না। আমরা শুধু কামনা করতে পারি, মানুষের অধিকারের কথা বলতে পারি, এই যে হানাহানি হচ্ছে এর প্রতিবাদ করতে পারি। আমাদের আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বিশ্ব শান্তির পক্ষে গর্জে উঠুন, প্রতিবাদ করুন। নমস্কার।